এডুকেশন অনলাইনে সবাইকে তোমাদেরকে স্বাগত। যারা আজকের অনুষ্ঠান দেখতে বসেছো, খুব খুশি হবে আজকের টিচার যিনি তাকে জানলে, কারণ এর মধ্যে আমি শুনছিলাম তোমাদের কাছ থেকে যে ভৌতবিজ্ঞানের মধ্যে একটা নতুন প্রাণের সঞ্চার করা। ভৌতবিজ্ঞান জড়বিজ্ঞান মূলত অনেকে বলেন, তো তাতে আবার নতুন করে প্রাণের সঞ্চার ব্যাপারটা কি? আসলে লাইভলি যদি টিচিং হয় তাহলে সেটা অনেক বেশি প্রাণবন্ত হয়। সাবজেক্ট যতই জড়বিজ্ঞান হোক না কেন, আমি দেখেছি অনেক টিচারকে আমার যে গত যে স্প্যানে এক্সপিরিয়েন্স 2020 পর থেকে, অঙ্কের ক্ষেত্রে ম্যাথমেটিক্স আমার কাছেও ডেফিনেটলি ভয়ের সাবজেক্ট ছিল, আমি পার্সোনাল লাইফ শেয়ার করি। কিন্তু কিছু টিচারকে আমি পেয়েছি, আমি নাম করছি না, বাট মিত্র ইনস্টিটিউশন থেকে কিছু টিচার এসেছিলেন বা পরবর্তীকালে আরও বেশ কিছু টিচার, তারা এত বেশি লাইভলি অঙ্ক করালেন। তো আমার মনে হলো যে আমি যদি আমার স্কুলের জীবনটাকে আবার ফিরে পেতাম, পড়াশোনার জীবনটা, তাহলে হয়তো আবার আমি অঙ্ক নিয়ে নতুন কিছু ভাবতে পারতাম, করতে পারতাম। তো কাজেই ইলাহি স্যার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৈয়দ ফজলে ইলাহি আজকেও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ভৌতবিজ্ঞান নিয়ে, আমি স্যারকে স্বাগত জানাই। পাশাপাশি একটা কথা খুব মনে পড়ছে, মানে একটা গানের লাইন দুটো, হারিয়ে যাওয়া সেই গানের কলি, যদি মন দিয়ে শোনো তবেই বলি। তোমরা মন দিয়ে শোনো যে হারিয়ে যাওয়া ওই স্কুলের দিন, আমি জাস্ট কিছুক্ষণ আগে স্যারের সঙ্গে ডিসকাস করছিলাম যে আবার কবে স্কুল খুলতে পারে, আপনারা কি বুঝতে পারছেন? তো যেহেতু ওনারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের একটা খুব স্ট্রং এক্সপিরিয়েন্স রয়েছে, মনে হচ্ছে যে পুজোর পর থেকে স্যার বলছিলেন যে স্কুল কলেজ খুলতে পারে, আবারও সেই হারিয়ে যাওয়া দিনগুলো আমরা ফিরে পেতে পারি। আমরা অপটিমিস্টিক, আমরা আশা দেখব, স্বপ্ন দেখব যে আগামী দিনে স্কুল খুলবে, আবারও সবাই স্কুলের গণ্ডিতে আসবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত স্কুল খুলছে, হয়তোবা তারপরেও আরও বেশ কিছুদিন আমরা কিন্তু এডুকেশন অনলাইন প্রোগ্রাম চালিয়ে যাব। এবং এই প্রোগ্রাম চালানোর জন্য আমি শুধু আমার ম্যানেজমেন্ট, আমার কর্তৃপক্ষ, তাদেরকে ধন্যবাদ দিই না, ইভেন যারা ফ্রম দ্য বিগিনিং ডে টিল টুডে, আজকে পর্যন্ত যে সমস্ত টিচার, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমি স্বাগত জানাই সৈয়দ ফজলে ইলাহি, যথেষ্ট জনপ্রিয় টিচার। আমি বুঝেছি এই কয়েকদিনের ক্লাস করে ভৌতবিজ্ঞানকে প্রাণবন্ত করে তোলার ক্ষেত্রে আপনার ভূমিকা অনস্বীকার্য। আজকে নবম শ্রেণীর জন্য কি পড়াবে? নবম শ্রেণীর আজকে তাপ চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে, অনেকে আমাকে বললো যে স্যার নবম শ্রেণীটা একটু ভাবুন, ক্লাস 10, 11, 12 খুব করাচ্ছেন, তাহলে ঠিক আছে ক্লাস 9টা করাই। ঠিক আছে, তো দেখো আজকে তাপ চ্যাপ্টার যেটা আছে সেটা শুরু করি। ঠিক আছে, আমরা তাপ চ্যাপ্টার যেটা পড়ছি সেটা অনেক 7 থেকে পড়ছি, 8এও পড়ছি, 9এও পড়বো, 10এও আছে। কেন এত বেশি আমরা তাপ পড়ি? বিকজ আমাদের একদম দৈনন্দিন যদি কি বলবো হাঁড়ির কথা বলি, তাহলে সেখানেও তাপ কাজে লাগে, তাই না? কি রান্না বান্না করতে তাপ কাজে লাগে, তাপ না থাকলে আমরা রান্নাই করতে পারতাম না। এবং মানব সভ্যতার ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেনশন আমরা বলতে পারি এটা কি, আগুন, তাপ। তো হিট আমরা অবভিয়াসলি সেজন্য এত বেশি করে আমাদের হিট পড়তে হয়, কারণ দৈনন্দিন জীবনে যেটা আমাদের শক্তি খুব বেশি কাজে লাগে, তড়িৎ শক্তি, তার সঙ্গে সঙ্গে তাপ শক্তি, দুটো শক্তিকে আমরা খুব বেশি কাজে লাগাই। তো সেই জন্য আমাদের এত ডিটেল এবং কি বলবো খুব বেশি করে বা খুব ভাস্টলি তাপ বা তাপ জিনিসটা বা বিষয়টা পড়াতে হয়। ঠিক আছে, তো দেখো যে তাপটা আজকে শুরু করব বা যে পার্টটা টপিকটা আজকে শুরু করব, প্রথম থেকে শুরু করব, তার আগে গুটি কয়েকটা কথা বলে দেওয়া উচিত যে তাপ কাকে বলে, হোয়াট ইজ হিট। তো তাপ হচ্ছে এক প্রকারের শক্তি, যা দিলে কোনো বস্তু উষ্ণ হয় বা গরম হয়, আর যা দিলে পরে, যা নিয়ে নিলে কোনো বস্তু ঠান্ডা হয়, তাই না? এটাকে তুমি চোখে দেখতে পাবে না, যেটাকে ফিল করতে হবে। যেমন বরফের পাশে দাঁড়ালে তোমার কী হবে, ঠান্ডা লাগবে, বরফের পাশে দাঁড়ালে ঠান্ডা লাগবে, আবার আগুনের পাশে দাঁড়ালে কী হবে, একটু গরম বোধ হবে। তো এটা তোমাকে ফিল করতে হবে, এটা তুমি কোনো বাহ্যিকভাবে দেখতে পাবে না, তাই না? তড়িৎ শক্তিও তুমি দেখতে পাবে না। এই যে আলো জ্বলছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কি আলোকে দেখতে পাই? না, আমরা আলোকে দেখতে পাই না, আমরা আলোর রিফ্লেকশন দেখতে পাই, বা আমরা আমাদের আলো দেখতে সাহায্য করে। ঠিক আছে, তো এরকমই তাপ হচ্ছে একটা এন্টিটি বা সত্তা বা একটা কী বলবো রাশি বা একটা শক্তি, যা কী করে কোনো বস্তুকে দিলে পরে সেটা কী হয়ে যায়, গরম হয়ে যায়, আর সেখান থেকে যদি নিয়ে নাও সেটা হয়ে যাবে ঠান্ডা। ঠিক আছে, তো আমরা এখানে কি পড়বো, তাপের আদান প্রদান মূলত পড়বো, এবং লেটেন্ট হিট বা লিন তাপ, এই দুটো জিনিস বিশেষ করে এই চ্যাপ্টারে বা এখানটাতে পড়বো আজকে। ঠিক আছে, তো দেখো যদি তাপ কোনো বস্তুর মধ্যে থাকে, ধরো এটা যদি কোনো একটা বস্তু থাকে, সাপোজ কোনো একটা বডি, ঠিক আছে, যার ভর হচ্ছে তোমার এম, যার ভর মাস হচ্ছে এম, তাহলে কি হবে, এখানে যে পরিমাণ তাপ থাকবে, ঠিক আছে, আর এই বডিটা যদি টেম্পারেচার টি হয়, তাহলে কোনো একটা বস্তু আমি নিলাম যার ভর হচ্ছে স্মল এম এবং যার উষ্ণতা টেম্পারেচার হচ্ছে স্মল টি, তাহলে এখানে যে পরিমাণ তাপ থাকবে সেটা হচ্ছে কি এইচ প্রপোর্শনাল টু এম, অর্থাৎ তার ভরের সঙ্গে সমানুপাতিক। মানে কি, একটা খুব বড় ভরের বস্তু নিয়েছো আর একটা খুব পাতলা ভরের বস্তু নিয়েছো, অল্প ভর, একটা 5 কেজি একটা 500 গ্রাম, তাহলে যার ভর বেশি তার কি হবে, বেশি তাপ থাকবে, এটা ন্যাচারাল। ঠিক আছে, এবং এগুলো ফেনোমেনোলজিক্যাল, এগুলো বারবার দেখার পর এগুলোকে আমরা এক্সপেরিমেন্টালি বা এগুলোকে তাত্ত্বিক রূপ দিতে পেরেছি। তাহলে যার ভর বেশি
যে বেশি মোটা তার কী হবে, বেশি তাপ থাকবে, ঠিক আছে। এবং ইজ প্রপোর্শনাল টু স্মল টি, ঠিক আছে, অর্থাৎ টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক। তোমার টেম্পারেচার যত বাড়বে তার তাপ তত বেশি থাকবে, ঠিক আছে। যেমন এক্সাম্পল দিচ্ছি, একটা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের বডি আছে আর একটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের বডি আছে। তো 10 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হবে, আমার বেশি তাপ থাকবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো এই দুটোকে যদি তুমি মিক্সড আপ করো তাহলে কি হয়, H প্রপোর্শনাল টু MT, এই দুটো লেখা যায়। তো এবার সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিলেই কি হয়ে যায়, এখানে একটা ধ্রুবক আসে, এই ধ্রুবকটাকেই আমরা লিখি আপেক্ষিক তাপ S। এই যে এসটা লিখলাম আমরা, এটাকেই বলবো আমরা আপেক্ষিক তাপ, ঠিক আছে, আপেক্ষিক তাপ। তাহলে H ইকুয়ালস টু MST, S হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ পুরোপুরি কোনো বস্তুর প্রকৃতির ওপর নির্ভর করে, যেমন সিসার ক্ষেত্রে আলাদা, তামার ক্ষেত্রে আলাদা, জলের ক্ষেত্রে আলাদা, কেরোসিনের আলাদা, বিভিন্ন বডির ক্ষেত্রে আলাদা, তোমার আলাদা, আমার আলাদা, সবার ক্ষেত্রে আলাদা হবে, ঠিক আছে। তবে এই আপেক্ষিক তাপ নিয়ে একটু পড়াশোনা করি, ঠিক আছে। দেখো, তাহলে এখান থেকে আমরা পেলাম একটা ফর্মুলা H সমান MST, ঠিক আছে। এগুলো তোমরা অলরেডি পড়ে ফেলেছো ক্লাস 8-এ, তাই আমি খুব শর্টে বলছি, হ্যাঁ। যাও, তাহলে H সমান MST আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে আমাদের কোনো বস্তুর মধ্যে কতটা পরিমাণ তাপ আছে তার ফর্মুলা, বা একটা মোটামুটি বলতে পারো যে এক্সপ্রেশন, ঠিক আছে। তাহলে এবার দেখো S সমান কি লিখতে পারো, H/MT, এটা লিখতে পারো। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা কি হবে, না তো তুমি যদি M ইকুয়াল টু 1 লেখো আর T ইকুয়াল টু 1 লেখো, তাহলে দেখো H ইকুয়াল টু S হয়। সংজ্ঞা কখনো মুখস্থ করবে না, সংজ্ঞা নিজে নিজে বানানো যায় ফিজিক্সে। তুমি সেটাকে এক্সপ্রেস করছো তোমার কথার মধ্য দিয়ে, এবার তুমি সেটাকে ফিজিক্সের ওয়েতে মুখস্থ না করে বানাও। কি, আমি যদি M আর Tকে দেখো 1 করে দিই, মানে T হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড আর M হচ্ছে 1 কেজি বা গ্রাম, হোয়াট এভার, যদি সিজিএসে নাও বা এসআই নাও, ঠিক আছে, গ্রাম ধরে নাও বা 1 ইউনিট ধরে নাও, সবচেয়ে ভালো একক। তাহলে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই তাপকে আমরা বলতে পারি আপেক্ষিক তাপ। এত সহজ হয়ে গেল, মুখস্থ করার তো কোনো প্রয়োজনই না এখানে। মানে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ আমার তাপ প্রয়োজন সেটাকে বলবো আমরা কি, সিম্পলি আপেক্ষিক তাপ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আপেক্ষিক তাপের সংজ্ঞা। দেখো কোনো গল্পই না এখানে, অসুবিধা নাই। ইউনিট কি হবে, এর একক কি হবে, একক। তাহলে দেখো এস এর একক হচ্ছে H এর একক। H এর একক কি হয়, যদি সিজিএসে নাও তাহলে হয় ক্যালোরি, তাপের একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি। ভরের একক কি হয়, গ্রাম, আর টেম্পারেচারের একক হয় ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই ইউনিটটা হবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, বা ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। এবং এসআই কি হবে, তাহলে এসআই হচ্ছে জুল কেজি টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। টু দি পাওয়ার -1 মানে হচ্ছে ইনভার্স, মানে 1/x-কে তোমরা কি লিখবে, x টু দি পাওয়ার -1 এইভাবে লিখবে, তাই না। এই সেন্সে এটাকে -1 লিখেছি আমি, হ্যাঁ। তো জুল কেজি কেলভিনের সঙ্গে এবার ক্যালোরির সম্পর্কটা আমরা একটু চটপট দেখে নেবো, ঠিক আছে। তাহলে আমরা আপেক্ষিক তাপের এসআই সংজ্ঞা বা এসআই ইউনিট কি পেলাম দেখো। সো এসআই সংজ্ঞাটা পেলাম হচ্ছে জুল বাই কেজি কেলভিন, এটা তো ইউনিট। এবার দেখো 1 জুল মানে হচ্ছে 1/4.2 ক্যালোরি, এটা হয়। আর 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। আর 1 কেলভিন টেম্পারেচারের যা পার্থক্য হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড সেম। অর্থাৎ তুমি যদি পরম স্কেল বা কেলভিন স্কেলে দেখো না, তো ওখানে যে দুটো স্কেলের মধ্যে অন্তর, মানে কি, এখানে ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড লিখেছি, এখানে 21 ডিগ্রি সেন্টিগ্রেড লিখেছি, এই 20 আর 21-এর মাঝে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের গ্যাপ এবং 1 কেলভিনের গ্যাপ দুটো কিন্তু সেম হবে। অর্থাৎ দুটোর যে পার্থক্য স্কেলিংয়ের, সেই স্কেলিংয়ের পার্থক্য কিন্তু সেম, কিন্তু ফারেনহাইটে নয়। ফারেনহাইটে আলাদা হয়, 1.8-এর সঙ্গে হয় ওটা পরে হয়তো কোনোদিন বলবো। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল এটা। তাই দেখো এখান থেকে তুমি ইজিলি রিলেশনশিপটা বার করতে পারছো যে তোমার যদি আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে থাকে তাহলে তুমি এসআই কী করে বার করবে। তাহলে এটা কত হলো, ক্যালোরি বাই গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর 1/4.2 করলে কত হবে, 4200, 4200, তাই না। একটা জিরো কেটে যাবে, পয়েন্ট আছে, বুঝতে পারছো। সো এইভাবে আমরা রিলেশনশিপটা লিখতে পারি। তো এই রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট, জুল বা এসআই সিস্টেমের সঙ্গে সিজিএস সিস্টেমে 1/4200 গুণ করতে হয়। তাহলে কোনো পদার্থের আপেক্ষিক তাপ 0.03 বলতে কি বোঝায়, ধরো সিজিএস আমি বললাম যে 0.03 সিজিএস ইউনিট, এটার মানে কি, এটা হচ্ছে সিসার আপেক্ষিক তাপ। এটার মানে হচ্ছে যে 1 গ্রাম ভরের কোনো পদার্থের উষ্ণতা, বা এখানে যদি সিসা নাও, ঠিক আছে, 1 গ্রাম ভরের পিবি বা সিসার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে আমার কত তাপ লাগবে, 0.03 ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে যেহেতু, এসআই হলে পরে এর সঙ্গে কত গুণ করতে, 4200 গুণ করতে, ঠিক আছে। সো রিলেশনশিপটা বুঝতে পেরেছো যে কি বললাম এই জায়গাটায়। এই হলো মোটামুটি আমাদের আপেক্ষিক তাপের গল্প। আপেক্ষিক তাপের মাত্রা কি হবে, ডিমেনশন। সো মাত্রা দেখো কি হবে, না তো মাত্রা হচ্ছে কি H/MT।
তাহলে এইচ এর মাত্রা তুমি লেখো কত না, তো ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা এইচ এর মাত্রা, তাপের মাত্রা, বুঝতেই পারছো। মাসের মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে m, তোমরা ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 9 পড়ে নিয়েছো। এবং টেম্পারেচারের মাত্রা আমরা লিখি থিটা। সো এই হচ্ছে আমার গল্প। তো দেখো কত হয়, mm কেটে গেলে পড়ে থাকছে l স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। সো দিস ইজ ইয়োর ডিমেনশন। সো ডিমেনশনালি h বাই mt, দেখো তাই লিখলাম ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই m থিটা, এটা হচ্ছে মাত্রা। তো মনে রাখবে, এবং অবশ্যই মনে রাখবে মাত্রা বা ডিমেনশন যখনই লিখবে তখন তোমার যেন থার্ড ব্র্যাকেট অবভিয়াসলি ইউজ করো, থার্ড ব্র্যাকেটটা তোমাদের কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে এই হলো মোটামুটি আমাদের আপেক্ষিক তাপ। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে তাপগ্রাহিতা। তোমরা অলরেডি পড়েছো কিনা আমি ঠিক জানি না, আগেকার সিলেবাসে এটা ছিল, বর্তমানে দেখছি কোনো বইয়ে এটা দেয় না, কিন্তু আমি একটু বলে দিই যেহেতু সব বিষয়ে আমি মোটামুটি একটু আলোচনা করে নিই। তো তাপগ্রাহিতা কাকে বলে? আমরা আপেক্ষিক তাপে বলেছিলাম একক ভর, এখানে কিন্তু একক ভর বলবো না, যে কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে, যে কোনো পদার্থের, এনি কাইন্ড অফ মাস, এখানে একক ভর নয়। তাহলে আপেক্ষিক তাপের সঙ্গে তাপগ্রাহিতার পার্থক্যটা কি? আপেক্ষিক তাপে একক ভর কথাটা ছিল, এখানে একক ভর কথা থাকবে না, এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, একক ভর থাকবে না। তাহলে কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে বলবো তাপগ্রাহিতা। তো তাপগ্রাহিতাকে আমরা লিখি কি ms, ঠিক আছে। এটা ms দিয়ে তাপগ্রাহিতাকে লেখা হয়। ধরো তাপগ্রাহিতাকে আমি h দিয়ে লিখলাম, ঠিক আছে। তাহলে h হচ্ছে ms, এটা হচ্ছে তাপগ্রাহিতা, মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ, আগেরটা ছিল তাপ, তো h দিয়ে না লিখে অন্য কিছু দিয়ে লেখো। সাপোজ তুমি এটা ধরো w দিয়ে জল সম লিখে h ড্যাশ লিখে নাও, অসুবিধা নেই, ঠিক আছে। তাপগ্রাহিতা, তো তাপগ্রাহিতার ইউনিট কি হবে না, তো একক উষ্ণতা বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, তাহলে একক কি লিখবো আমরা? একক হচ্ছে জুল পার কেলভিন অথবা ক্যালোরি পার গ্রাম, ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তাহলে একক হচ্ছে জুল পার কেলভিন এবং ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে তাপগ্রাহিতা, ঠিক আছে। তাহলে এই হলো তাপগ্রাহিতার গল্প। তো এর ডিমেনশনাল বা মাত্রাগত ইউনিট কত হবে না, তো কী হবে দেখো, সিম্পল ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা ছিল তাপের মাত্রা, আর টেম্পারেচারের মাত্রা থিটা, সো হবে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। দেখো সব দিক দিয়ে এটা আলাদা, অর্থাৎ তাপগ্রাহিতা সব দিক দিয়ে কি হচ্ছে আমার আলাদা হচ্ছে, কার সঙ্গে? আপেক্ষিক তাপের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে জলসম। জলসমটা একটু বলে দিচ্ছি আমি মুখে, যে কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ প্রয়োজন, সেই পরিমাণ তাপ যত গ্রাম জলের বা যত পরিমাণ জলের উষ্ণতাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবে। এটা যদি আমি একটু লেখো বা একটু ছবি এঁকে বোঝাই তাহলে তোমাদের বুঝতে আশা করি সুবিধা হবে। দেখো ওই জিনিসটা কি, খুব সহজ, হ্যাঁ, একটু জাস্ট গুলিয়ে যায় সংজ্ঞাটা আমাদের, ঠিক আছে। তো ধরো এই হচ্ছে কোনো একটা পদার্থ, এই পদার্থে তুমি টেম্পারেচারটাকে বাড়ালে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, কি বললাম, তাপমাত্রাটাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি ইনক্রিজ করলে, বাড়ালে, তাতে তোমার তাপ লাগলো h, বোঝা গেল, তাতে তোমার তাপ লাগলো h। এবার কি করলে তুমি, এবার এই তাপ দিয়েই তুমি জলের টেম্পারেচারকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবে, তাতে তোমার যতটা পরিমাণ জলের উষ্ণতা তুমি বাড়াতে পারবে ওই তাপ দিয়ে, সেটা হবে তোমার জলসম বা ওয়াটার ইকুইভ্যালেন্ট। সো বেসিক্যালি জলসমকেও আমরা ms দিয়ে লিখি, কিন্তু বিশেষ করে জলসম হচ্ছে কি, এর একক হচ্ছে গ্রাম। কেন? যতটা পরিমাণ জল, তো পরিমাণ বা যতটা ভরের জলের উষ্ণতাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবে, তো সেই ভরটাকে আমরা কি বলি, গ্রাম আর কেজি। সেই জন্য আমরা এখানে বলবো কি, জল সমের সিজিএস আর এসআই ইউনিট কিন্তু গ্রাম এবং কেজি, সিজিএস গ্রাম এবং এসআই কেজি। তো এখানে দেখো দুটো পার্থক্য তোমরা ইজিলি বুঝতে পারছো, কার কার সঙ্গে, আপেক্ষিক তাপের সঙ্গে, তাপগ্রাহিতার সঙ্গে এবং জল সমের সঙ্গে, ঠিক আছে। এবার আমরা যদি কোনো পদার্থের উষ্ণতাটাকে বাড়াই তাহলে কি হতে পারে, হয় বডিটা কি করবে, টেম্পারেচার অ্যাকসেপ্ট করবে, মানে তাপমাত্রা গ্রহণ করবে, বা তাপমাত্রাকে ছেড়ে দেবে। ধরো কোনো একটা বডি, তার মাস ছিল আমাদের m, ঠিক আছে, এবং আপেক্ষিক তাপ s, তার টেম্পারেচার ছিল T1। তাহলে কোনো একটা বডি, তার মাস আছে m, আপেক্ষিক তাপ s এবং টেম্পারেচার T1, তাহলে এখানে তাপ কত আছে না, তো H1 আমরা লিখতে পারি, ms T1। এবার ধরো একে তাপ দিলে তুমি, এখানে সাম কাইন্ড অফ হিট তুমি এখানে দিলে, ওকে কিছু একটা হিট দিলে, হিটটাকে H না লিখে কিউ লিখছি তাহলে তোমার সুবিধা হবে, কিছু পরিমাণ হিট দিলে। তো হিট দেওয়ার পরে এই বডিটারই ধরো মাস তো সেম থাকবে, তাপ দিলে তো মাসের কোনো চেঞ্জ হবে না, তাই না। আপেক্ষিক তাপটাও তোমার সেম থাকবে, বডির ওপর বা প্রকৃতির ওপর নির্ভর করে আপেক্ষিক তাপ তো চেঞ্জ হবে না, টেম্পারেচারটা তোমার চেঞ্জ হয়ে যাবে, তাই না। তা টেম্পারেচারটা চেঞ্জ হয়ে গেল H2, এটা সমান কত লিখছি, ms T2। তাহলে এখানে কতটা হিট রিকোয়ার্ড, কতটা হিট প্রয়োজন হয়েছে, তো এটা কী করে বার করতে পারি আমরা না, তো H2 এর সঙ্গে যদি H1টাকে বাদ দিই, তাহলে দেখো যদি আমি H2 - H1 এটাকে বাদ দিই, তাহলে এটাকে আমরা বলতে পারি প্রয়োজনীয় তাপ,
এবং প্রয়োজনীয় তাপটাকে আমি যদি এইচ দিয়ে লিখি তাহলে কত হতে পারে না, তো ms T2 মাইনাস T1। তাই এটা মনে রাখবো আমরা যে গৃহীত বা বর্জিত তাপ সমান হচ্ছে কি না, তো ভর তার সঙ্গে আপেক্ষিক তাপের গুণফল ইন্টু উষ্ণতার পার্থক্য। উষ্ণতার পার্থক্য তোমার যত বেশি হবে তোমার রিকোয়ার্ড তাপ তত লাগবে, তাই তো হওয়া উচিত। তুমি 10 ডিগ্রি সেন্টিগ্রেডের জলকে কি করছো 20 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাবে, তাতে যা তাপ প্রয়োজন 10 ডিগ্রি সেন্টিগ্রেডের জলকে তুমি যদি 100 ডিগ্রিতে নিয়ে যাও তোমার বেশি তাপ লাগবে তো, কারণ তুমি 90 ডিগ্রি টেম্পারেচারটাকে বাড়াচ্ছ। তাহলে এখানে কিন্তু বোঝা উচিত, ঠিক আছে। এই হলো মোটামুটি আমাদের তাপ কোনো বস্তু গ্রহণ বা বর্জন। তাই দেখো কোনো বস্তু তাপ এখানে যেমন গ্রহণ হলো, আবার যদি তাপ নিষ্কাশন করে দেয় তাহলে অন্তিম তাপমাত্রা যেটা হবে সেটা কি হবে, কমে যাবে নাকি। কোনো বডিকে যদি তাপ দাও তাহলে তার টেম্পারেচার কী হবে, বৃদ্ধি পাবে। আবার কোনো একটা বডি থেকে যদি তাপ নিয়ে নাও তাহলে তার কী হবে, টেম্পারেচার ডিক্রিজ করবে, কমে যাবে, তাই না। তাহলে এই হচ্ছে আমাদের আদান প্রদান তাপের। এবং এই তাপের আদান প্রদান সংক্রান্ত একটা বিখ্যাত সূত্র হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, ঠিক আছে। তো এই ক্যালোরিমিতির মূলনীতিটা কি না, তো দুটো বস্তু যদি তারা পরস্পর বিক্রিয়া না করে, দুটো বস্তু যদি তারা পরস্পর বিক্রিয়া না করে এবং তাদের যদি পরস্পর সংস্পর্শে আনা হয়, তাহলে ধরো এ একটা বডি, এ আর একটা বডি, এটার মাস m1, এটার মাস m2, এর আপেক্ষিক তাপ ধরো S1, এর আপেক্ষিক তাপ S2, দুটো আলাদা বডি আমি ধরলাম। একটার মাস হচ্ছে m1, একটা হচ্ছে আপেক্ষিক তাপ S1, আর একটার মাস হচ্ছে m2 মানে ভর, আর একটার আপেক্ষিক তাপ হচ্ছে S2। এবার তুমি ধরো কি এর টেম্পারেচার ছিল T1, এর টেম্পারেচার ছিল T2, এই হচ্ছে গল্প। তো দুটো টেম্পারেচার আলাদা ছিল, একটা T1 ধরলাম আর একটা আমি ধরলাম T2। তাহলে ইন দ্যাট কেস এর তাপ কত আছে না, তো আমি এখানে লিখতে পারি এর তাপ H1 সমান হচ্ছে কত, m1 S1 T1, এটা লিখতেই পারি। আর এর তাপ কত হবে, H2 সমান m2 S2 T2, ঠিক আছে। আশা করে লিখতে পেরেছি, দেখো ওটা তো কেটে যাবে তোমাদের, আমি নিচে লিখছি H2 ইকুয়াল টু m2 S2 T2। সো H2 ইকুয়াল টু m2 S2 T2। এবার তুমি যদি কি কাজ করো, একটা ওয়্যার বা কিছু মাধ্যমে দুটোকে জয়েন করে দাও, তো দুটোকে যদি জয়েন করে দাও তাহলে কি হবে, যেটা উষ্ণ বস্তু সে কি করবে, শীতল বস্তুকে তাপ দেবে। ধরো এই জায়গাটায় উষ্ণ বস্তু T1 আর T2টা হচ্ছে শীতল বস্তু, T1 গ্রেটার দ্যান T2। তাহলে T1 বা M1 ভরের যে বস্তু আছে সেটা যদি উষ্ণ বেশি হয় তাহলে হিসাব মতো তাপটা আমার এইদিকে যাবে, তাই না। উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ যাবে। তুমি যদি চায়ের কাপকে হাতে ধরো তাহলে কি হবে, সেইখান থেকে তাপ তোমার বডিতে যাবে। সেজন্য তো গরম লাগে আমাদের, বরফে হাত দিলে ঠান্ডা লাগে কেন, কারণ বরফ আমাদের দেহ থেকে তাপ গ্রহণ করছে। যখন আমাদের কোনো জায়গা থেকে তাপ গ্রহণ করবে সেটা আমাদের অবশ্যই ঠান্ডা লাগবে, এটা তো ন্যাচারাল। তাহলে এখানে তাপের আদান প্রদান হওয়ার পর দুটো যখন পুরোপুরি সাম্য অবস্থায় বা স্টেডি স্টেটে আসবে, সাম্য অবস্থা, দুটো তাপের আদান প্রদান চলছে, দুজন দুজনকে দিচ্ছে, এবং অ্যাট এ টাইম ধরো টেম্পারেচার T হলো, অ্যাট এ টাইম টেম্পারেচার T হলো, মানে কি T1 আর T2-র কোনো একটা টেম্পারেচার T হলো, মাঝামাঝি কোনো টেম্পারেচার, মাঝামাঝি নাও হতে পারে, এনি কাইন্ড অফ যে কোনো একটা টেম্পারেচার T হলো। এবার তাহলে এই বস্তুটা কি করেছে, তাপ বর্জন করেছে নাকি, এই বস্তুটা তাপ বর্জন করেছে। কোন বস্তুটা না, তো যেটা m1 ভরের বস্তু আছে, এবং বর্জন করা তাপের পরিমাণ কত হবে, তাহলে একটু আগে তোমাদের ফর্মুলা লিখলাম T1 মাইনাস T হবে নাকি। কেন T1 মাইনাস T হবে, কারণ এখানে T1টা হচ্ছে বড়, Tটা হচ্ছে ছোট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। T1টা দেখো বড়, Tটা ছোট, সেই কারণে m1 S1 ব্র্যাকেটে T মাইনাস T1 লিখতে পারি। আবার ইন দ্যাট কেস m2 ভরের বস্তুটা কি করবে, আমার এখানে তাপটাকে গ্রহণ করবে। তাহলে এটা হচ্ছে বর্জিত তাপ, আমি যদি খুব সহজ করে লিখি বর্জিত তাপ, তাই না। আর এখানে কি হবে, গৃহীত তাপ। তাহলে গৃহীত তাপ কত হবে না, তো সিম্পলি m2 S2 T মাইনাস T2। কেন T মাইনাস T2 হলো, কারণ অবভিয়াসলি T এর মানটা T2 থেকে বড়। তাহলে আমি এখানে একটা জেনারেল অ্যাজাম্পশন করতে পারি T1 এর মান T এর থেকে বড় এবং T এর মান T2 থেকে বড়। তাই দেখো এটা আমি লিখতে পারি T1 ইজ গ্রেটার দ্যান T অ্যান্ড ইজ গ্রেটার দ্যান T2। T2টা সবচেয়ে কম, সেটা শীতল বস্তু, ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, দেখো গৃহীত তাপ আর বর্জিত তাপ। এবার ক্যালোরিমিতির মূলনীতি বলছে যদি এই দুটো বস্তু, যে দুটো m1 এবং m2 বস্তু নিয়েছি, তারা যদি পরস্পর বিক্রিয়া না করে, এবং যদি এই পদার্থটা ওর মধ্যে দ্রবীভূত না হয় বা কোনো রূপে যদি কোনো সমস্যা না হয়, এবং এই পুরো সিস্টেমটাকে, যে সিস্টেমের মধ্যে কাজ চলছে, এই পুরো সিস্টেমটাকে যদি আমি একটা কি করি, আলাদা বক্সের মধ্যে বা আলাদা একটা সিস্টেমের মধ্যে রাখি। ধরো একটা এমন কিছু সিস্টেম তৈরি করলাম, কাঠের বাক্সই ধরো, যার ভিতরে এই দুটো বস্তুকে ভরে দিলাম, তাহলে কি হবে, তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এক মিনিট,
তাহলে তাপের যদি আদান প্রদান বন্ধ হয়ে যায়, আমি জাস্ট ওটা ডিলিট করে দিলাম, হ্যাঁ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে যদি তাপের আদান প্রদান বন্ধ হয়ে যায় বাইরের সঙ্গে, তাহলে কি হবে, বাইরে থেকে কতটা তাপ ভেতরে ঢুকলো বা ভেতর থেকে কতটা তাপ বাইরে গেল সেটা আমরা মাপতে পারবো না। সারাউন্ডিংস এমন একটা অবস্থা যেখানে আমরা কতটা তাপ ছেড়ে দিলাম সেটা মাপা খুব মুশকিল আমাদের, ঠিক আছে। তো যাই হোক, তাহলে যদি বাইরের সঙ্গে ভেতরের তাপ আদান প্রদান না হয়, তাহলে এগুলো হচ্ছে শর্ত। কোয়েশ্চেন অনেক সময় দেয় ক্যালোরিমিতির শর্তটি লেখো। তাহলে ক্যালোরিমিতির শর্তটা কি হবে, যদি তাপ বাইরের সঙ্গে ভেতরের আদান প্রদান না হয়, যে সিস্টেমের মধ্যে এই কাজটা চলছে, আর দুটো বস্তু পরস্পর যদি বিক্রিয়া না করে, তারা যদি পরস্পর দ্রবীভূত না হয়, এই রকম কেসের ক্ষেত্রে ক্যালোরিমিতির মূলনীতি অ্যাপ্লাই হবে না। যদি না হয় তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অ্যাপ্লাই হবে। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি বলছে এরকম সিচুয়েশনে গৃহীত তাপ এবং বর্জিত তাপ পরস্পর সমান হবে। তার মানে m1s1 T1 - T ইকুয়াল টু m2s2 T - T2। এবার এখান থেকে তুমি দেখো যে m1 এর ভ্যালু তুমি জানো, m2 এর ভ্যালু তুমি জানো, s1 এর ভ্যালু তুমি জানো, s2 এর ভ্যালু জানো। কেন ভ্যালু জানো তুমি? কারণ এগুলো তো তুমি নিজে চুজ করেছো। এগুলো তুমি যেহেতু নিজে চুজ করেছো, তাই এগুলোর ভ্যালু তুমি জানো। তাহলে দেখো এখানে T1 এই টেম্পারেচারও জানো। কেন তুমি এখানে থার্মোমিটার যদি ইউজ করো, থার্মোমিটার ইউজ করলে এই টেম্পারেচারটা জানতে পারবে, এবং T2 টেম্পারেচারটা তুমি থার্মোমিটার ইউজ করলে জানতে পারবে। তাহলে দেখো T1 T2 ভ্যালু তুমি জানো, তো ফাইনালি ইউ ক্যান মেজার দ্য ফাইনাল টেম্পারেচার T। তুমি এখান থেকে ফাইনাল টেম্পারেচার T মাপতে পারো। তো এখান থেকে যে কোনো একটা টার্ম তুমি বার করতে পারো যদি বাকি টার্মগুলো তোমার অজানা থাকে। তো এই প্রসেসের সাহায্যেই কিন্তু আমরা কি করি, খুব উচ্চ টেম্পারেচার মাপি। কিভাবে না, তো ধরো এমন একটা টেম্পারেচার যেটা হচ্ছে 1200-1300 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, এটা আসলে তোমরা সকলে টুকে নিয়েছো। সো 1200-1300 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার, সেই টেম্পারেচার আমরা হাত দিয়ে মাপবো না কোন থার্মোমিটার দিয়ে মাপবো? দেখো সেখানে অপটিক্যাল পাইরোমিটার দিয়ে মাপা হয়, কিন্তু আমরা সেখানে এই ইউজ না করে ক্যালোরিমিতির মূল নীতি দিয়ে কাজে লাগিয়ে আমরা মাপতে পারবো। এবং যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটা বেসিক্যালি আমরা বলি ক্যালোরিমিটার। তাহলে অ্যাকচুয়ালি তাপ মাপার যন্ত্র বা তাপের আদান প্রদান মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার, মনে রাখবে। আর তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে ক্যালোরিমিটার এবং থার্মোমিটারের মধ্যে, ঠিক আছে। তো ক্যালোরিমিটারের সাহায্যে কি করা হয়, আমরা তাপের আদান প্রদান মাপি। তাহলে যন্ত্রটা কেমন হয় না, তো যন্ত্রটা ধরো একটা ধাতু নির্মিত সিম্পল এরকম একটা বক্স। এই বক্সের ভেতরে এরকম একটা কোনো জায়গায় ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রের সাহায্যে একটা স্পুনকে এখানে রাখা হয়, ঠিক আছে। আর কি করা হয়, একটা থার্মোমিটারকে এখানে প্লেস করা হয়। থার্মোমিটার কি করে, টেম্পারেচার মাপে, ঠিক আছে। এ হচ্ছে গল্প। থার্মোমিটারটা কি করছে, এখানকার টেম্পারেচার মাপছে। স্পুন কেন, কারণ এখানে ধরো একটা পদার্থ নিলাম, সাপোজ কোনো একটা তরল পদার্থ নিয়েছি। এবার কোনো একটা বডি যার টেম্পারেচার খুব বেশি সেটা মাপতে হবে। তাহলে প্রথম কাজ আমার যে এই যে জল আছে তার ভর নিয়ে নিলাম m, ঠিক আছে। ধরো কথা মানে আমি খুব রাফলি বলছি, ঠিক আছে। আচ্ছা, এর আপেক্ষিক তাপ আমরা জানি s, এবং থার্মোমিটার সাহায্যে টেম্পারেচার মেপে নিলাম T1। এবার ধরো একটা খুব খুব উচ্চ টেম্পারেচারের বডি, এর টেম্পারেচার ধরো T2, খুব হাইলি টেম্পারেচার, এটা আমরা জানি না কত, এটা মাপবো। তাহলে কি করা উচিত, আমার এই বডিটাকে এখানে ফেলে দেওয়া উচিত, এই বডিটাকে আমি এখানে রেখে দেবো। তাহলে এই বডিটা যখন এখানে ঢুকিয়ে দিলাম আমি, তাহলে এ কি করবে, তাপ বর্জন করবে, তাপ বর্জন করবে। আর এ বেটা কি করবে, তাপ গ্রহণ করবে। জল তাপ গ্রহণ করবে আর কি করবে, এ তাপগুলোকে বর্জন করবে। এবং করতে করতে একটা টাইম পর কি হবে, স্টেডি স্টেটে আসবে। স্পুনে বা চামচে করে ওটাকে তুমি নাড়াবে, নাড়াতে নাড়াতে কি হবে, স্টেডি স্টেটে আসবে। তখন তার টেম্পারেচার এই থার্মোমিটার মাপবে, নাকি এই থার্মোমিটার টেম্পারেচারটা মাপলো T। ধরো আমি এই বক্সটাকে অ্যাভয়েড করছি, ঠিক আছে, যদি বা এই বক্সটা আমাদের লাগবেই, এই বক্সের জলসম আমার প্রয়োজন, আমি তোমাদের রাফলি বোঝানোর জন্য বলছি এটা, ঠিক আছে। তাই ধরো এইটা যদি শুধুমাত্র জল আর ওই বডিটা, এই বডি আর এই জলের মধ্যেই কাজ করে শুধুমাত্র, ধরে নিই যদি আমি, তাহলে এখান থেকে কীভাবে মাপতে পারবো দেখো না, তো সিম্পলি এই বস্তু তাপ বর্জন করবে নাকি, তাহলে বর্জন করা তাপ বা বর্জিত তাপ, বর্জন করা তাপ কত হবে না, তো সিম্পল এটার ভর যদি হয় m2 এবং আপেক্ষিক তাপ হয় s2, তাহলে m2s2 T2 - T। এবং গৃহীত তাপ কত হবে, গৃহীত তাপ হবে, এটা m1 ধরো s1 ধরো, m1s1 T - T1, আগের ফর্মুলা ধরো। এবং ক্যালোরিমিত্রির মূলনীতি কি বলছে তোমাকে, স্পষ্ট বলে দিচ্ছে গৃহীত তাপ এবং বর্জিত তাপ পরস্পর কী হবে, সমান। তবে তুমি এখানে ইজিলি লিখতে পারো m2s2 T2 - T ইকুয়াল টু m1s1 T - T1, এটা লিখতে পারো, তাই না। তাহলে এটার মধ্যে দেখো তুমি m2s2 ভ্যালু পুরোটাই জানো, এটাও জানো, এটাও জানো। T2 ভ্যালুটা তুমি জানো না,
কিন্তু টি এর ভ্যালু জানো কেন? থার্মোমিটার বসে আছে তো এখানে তোমার মাপার জন্য, যেহেতু থার্মোমিটার এখানে বসে আছে টি মাপার জন্য, তো টি মেপে দিয়েছে। তুমি M1 জানো কতটা ভরের জল নিয়েছিলে, S1 জানো, এবার দেখো তুমি টিও জানো, তাহলে T1ও জানো, এটা তো বলে দিয়েছিলাম, এগুলো সব জানি আমরা। তার মানে এখান থেকে তুমি T2 ভ্যালুটা জেনে নিতে পারবে। সো ওই যে হাইয়েস্ট টেম্পারেচার খুব বেশি ছিল সেটা এই যন্ত্রের সাহায্যে আমরা জানতে পারছি। তাহলে দেখো মাপার উদ্দেশ্য ছিল আমার তাপ, কিন্তু তাছাড়াও আমরা কি করতে পারি, এখান থেকে বিভিন্ন বস্তুর টেম্পারেচার, বিভিন্ন বস্তু কোনো ফার্নেস বা চুল্লির আমরা টেম্পারেচারকে মাপতে পারি। তো ক্যালোরিমিটারে জল ইউজ করা হয় না, ক্যালোরিমিটারে কি করা হয়, অ্যানিলিন ইউজ করা হয়। এই যে পদার্থটা যেটা তরল পদার্থ বললাম সেটা বর্তমানে অ্যানিলিন ইউজ করা হয়, মনে রাখবে ক্যালোরিমিটারের মধ্যে অ্যানিলিন ইউজ করা হয়। তার অনেকগুলো কারণ আছে, জলের স্ফুটনাঙ্ক অনেক কম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড সহজে বাষ্পীভূত হয়ে যায়, ওয়ারাস তোমার অ্যানিলিন যদি নাও তাহলে সেখানে টেম্পারেচার অনেক বেশি পাওয়া যায়। ঠিক আছে, জলের আপেক্ষিক তাপ অনেক বেশি, গরম করতে বেশি সময় লাগবে, তাই না? যদি তুমি জল আর দুধকে একসঙ্গে গরম করতে দাও দেখবে দুধ অনেক তাড়াতাড়ি ফুটছে, জল ফুটছেই না, কারণ জলের আপেক্ষিক তাপ অনেক বেশি। আপেক্ষিক তাপ যার যত বেশি হবে সে গরম হতে তত বেশি সময় নেবে, তাই না? যার নলেজ অনেক বেশি তাকে তুমি বই দিয়ে যাও, ও শুধু পড়ে যাবে, তাই না? ও তো নলেজ কোনোদিন স্যাচুরেশন রিজনে পৌঁছাবেই না, স্যাচুরেশনে পৌঁছাবে না। তেমনি জল, ওর হাইয়েস্ট সবচেয়ে বেশি আপেক্ষিক তাপ, তাকে ওকে তুমি তাপ দিয়েই যাও, ও শুধু গরম হতেই থাকবে, সেই জন্য তাপ বেশি লাগে। তো অনেকের কোশ্চেন থাকে যে স্যার তাপ আর এই জল আর দুধের মধ্যে দুধ কেন তাড়াতাড়ি গরম হয়ে যায়। ঠিক আছে, তাই এই হচ্ছে আমাদের মোটামুটি গল্প। এরপর পড়বো আমরা অবস্থার পরিবর্তন, খুব সহজে পড়াবো এবং ছকের আকারে। ঠিক আছে, তাহলে পদার্থের অবস্থা 3 প্রকার মোটামুটি, কি কি? কঠিন, তরল এবং গ্যাসীয়। তাছাড়া আর একটা স্টেট আছে যেটাকে বলা হয় প্লাজমা, এবং আর একটা বলা হয় বোস আইনস্টাইন কনডেনসেট, হোয়াট এভার, BEC। তার জন্য কিন্তু 2001 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন কর্নেল কেজারেট, এরকম আরও 2-1 বিজ্ঞানী আছেন, আমার এই মুহূর্তে নাম পড়ছে না, কর্নেল তাদের মধ্যে একজন ছিলেন, হোয়াট এভার। তো যেটা বলছিলাম তোমাদের কি, যে তাপের ক্ষেত্রে অবস্থার পরিবর্তন। তো প্লাজমা অবস্থাটা কি? প্লাজমা অবস্থা হচ্ছে কি না, তো আয়োনাইজড গ্যাস পার্টিকেল, এটা সবচেয়ে সহজভাবে 3টে ওয়ার্ডের মধ্যে যদি বলা হয়, আয়োনাইজড গ্যাস পার্টিকেল, আয়নীয় গ্যাস কণা। যেমন ধরো তোমার কাছে হিলিয়াম গ্যাস আছে, হিলিয়াম গ্যাসটা থেকে তুমি যদি একটা ইলেকট্রন বের করে নাও তাহলে কি হবে, He+, এই হিলিয়াম আয়নটাই হয়ে গেল তোমার গ্যাস, এই প্লাজমা স্টেট। তাহলে এরকম করে যারা আয়োনাইজড আসবে তাদের গ্যাস পার্টিকেলগুলোকে অবস্থা, যেমন সোডিয়াম থেকে একটা ইলেকট্রন নিলে পরে সেটা কি প্লাজমা হলো না, তোমাকে সোডিয়াম ভেপার বানাতে হবে। ভেপার মানে কি, গ্যাস, অবভিয়াসলি তোমার গ্যাসিয়াস পার্টিকেল লাগবে। এই প্লাজমাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হট প্লাজমা, একটা হচ্ছে কোল্ড প্লাজমা। কোল্ড প্লাজমা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল, সকলের বাড়িতে অ্যাভেলেবেল আছে, তাই না? ইনফ্যাক্ট এখানেও অ্যাভেলেবেল আছে। কি, টিউবলাইট যদি দেখো তোমরা, সেই টিউবলাইট সাদা রঙের, এলইডি নয়, বর্তমানকালে এলইডি উঠেছে, এলইডি নয়, আগেকার কালের টিউবলাইট যদি তুমি দেখো, সেই টিউবলাইটের গায়ে সাদা রঙের একটা প্রলেপ দেওয়া থাকে, সেটা কি, সেটা হচ্ছে প্রতিপ্রভ পদার্থ। যাই হোক, তার ভেতরে থাকে কি, বিভিন্ন রকমের পদার্থ, যেমন মার্কারি, আয়োনাইজড মার্কারি থাকতে পারে, আয়োনাইজড আর্গান থাকতে পারে, বিভিন্ন রকমের আয়োনাইজড পদার্থ থাকে। এবার এইগুলোর মধ্য দিয়ে যখন ইলেকট্রিসিটি যায় তো তখন কী হয়, সেগুলো উদ্দীপিত হয়, সেগুলো পরের কথা। তো ওই যে ওইখানটাতে কি আছে, আয়োনাইজড গ্যাস আছে, গ্যাস তো আয়োনাইজড অবস্থায় আছে, তাহলে ওটা হচ্ছে কোল্ড প্লাজমা। আর হট প্লাজমা তোমরা প্রত্যেকেই জানো কি, সূর্য, সান, কারণ সেখানেও সব গ্যাসিয়াস স্টেটে আছে, সব গ্যাসীয় অবস্থা আছে, কিন্তু সেখানে কি আছে, হট অবস্থায়। ঠিক আছে, সো হট প্লাজমা অ্যান্ড কোল্ড প্লাজমা, আশা করি প্লাজমা স্টেটটা বুঝতে পেরেছো। এবং এর চেয়ে সহজ এক্সপ্লেনেশন কখনো হতে পারে না যে আয়োনাইজড গ্যাস পার্টিকেল, যদি কোনোদিন কোনো জায়গায় বলে যে হোয়াট ইজ প্লাজমা, আয়োনাইজড গ্যাস পার্টিকেল, আর কোনো উত্তর নাই। ওকে, তো আমরা তাছাড়া বলছিলাম যে মেন 3টে অবস্থা আমরা দেখি, সেটা হচ্ছে কি, সলিড, লিকুইড এবং গ্যাস। এবং এর 3টের একটা পদার্থের মধ্যে খুব সহজভাবে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে জল। ওয়াটার যদি তুমি সলিডিফিকেশন করো তাহলে কি হয়, সলিড মানে কি, বরফ, তাই না? বরফের পর কি হবে, জল বা তরল, তারপর হয়ে যাবে কি, বাষ্প বা স্টিম, বা সেটা হচ্ছে গ্যাস। তাহলে দেখো 3টে পার্ট আমি লিখছি, একটা হচ্ছে সলিড, বাংলায় লিখে দিই, হ্যাঁ, সেটা হচ্ছে কঠিন, আর একটা হচ্ছে তরল, আর এটা হচ্ছে গ্যাস। প্লাজমা নয় বাবা, হ্যাঁ, প্লাজমা পুরোটাই আলাদা। তো কঠিন, তরল, গ্যাস। এবার দেখো, যখন তুমি কঠিন থেকে তরলে যাবে সেটাকে বলা হয় ফিউশন বা গলন। তাহলে কঠিন থেকে যখন তরলে যাবে সেটা হচ্ছে ফিউশন বা গলন। তরল থেকে যখন তুমি গ্যাসে যাবে সেটাকে বলা হবে বাষ্পীভবন বা ভেপোরাইজেশন, ইংলিশ টার্মগুলো উল্লেখ করে দিচ্ছি, অনেকে হয়তো ইংলিশ ভার্সনও থাকো, সেগুলো একটু শুনে নিতে পারবে। ঠিক আছে, গ্যাস থেকে যখন তরলে যায় সেটাকে বলা হয় কন্ডেনসেশন বা ঘনীভবন, বাংলায় লিখি, ঘনীভূত হচ্ছে। আর তরল থেকে যখন কঠিনে যাবে সেটাকে বলা হয় কঠিনীভবন, ইংলিশে হচ্ছে সলিডিফিকেশন, কঠিনীভবন। তো দেখো মোট আমরা কি পেলাম, অবস্থান্তর।
এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাচ্ছে। তাছাড়াও কিছু কিছু পদার্থ পাওয়া যায় যেগুলো ডাইরেক্টলি কঠিন থেকে সোজাসুজি গ্যাসে চলে যায়, ও তরলকে পাত্তাই দেয় না যে না তুই বলে কোনো জিনিস আছে আমি জানবো না, তরল বলে কোনো বস্তু তোর অস্তিত্ব না, ও ডাইরেক্ট কঠিন থেকে সোজাসুজি গ্যাসে চলে যাবে। যেমন এটাকে বলা হয় ইংলিশে হচ্ছে তোমাদের ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন, ইংলিশটা হচ্ছে সাবলিমেশন, বাংলা হচ্ছে ঊর্ধ্বপাতন। যেমন NH4Cl বা নিশাদল, যেমন কর্পূর, তাই না? তোমরা দীপাবলি বা দিওয়ালিতে বোধহয় জ্বালাও ওই ফানুস, তখন দেখবে কর্পূর থাকে, কর্পূর আগুন দিতে হয় হোয়াটএভার। তো NH4Cl কর্পূর এগুলো হচ্ছে কঠিন থেকে সোজাসুজি গ্যাসে চলে যায়। আবার গ্যাস থেকেও সোজাসুজি কঠিনে চলে আসে, এটাকে আমরা ঘনীভবন বা কনডেনসেশন বলবো, ঠিক আছে? এটাকেও ঘনীভবনই বলবো। সো দেখো এই বাঁদিকে যে স্টেটগুলো লেখা আছে সেগুলো সব হায়ার স্টেট, এগুলো হচ্ছে হায়ার স্টেট HS, আর এগুলো হচ্ছে লোয়ার স্টেট। লোয়ার স্টেট মানে নিম্ন অবস্থা, আর এটা হচ্ছে উচ্চ অবস্থা। তো যখন উচ্চ অবস্থা থেকে নিম্ন অবস্থায় যাবে পদার্থ কি করবে? তাপ বর্জন করবে, যেমন গ্রহণ করবে। কঠিন থেকে যতক্ষণ তরলে যাবে, হায়ার থেকে লোয়ারে যাচ্ছে, তখন কি হচ্ছে? তাপ গ্রহণ করছে। বরফ গলে জল হতে গেলে তাপ গ্রহণ করবে, তেমনি তরল থেকে গ্যাস হতে গেলে পদার্থ কী হবে? তাপ গ্রহণ করবে এবং গ্যাসিয়াস স্টেটে যাবে। তেমনি গ্যাস থেকে যখন তরলে আসবে, যেমন বাষ্প থেকে যখন আমার জল হবে তখন সে তাপ বর্জন করে দেবে, আবার তরল থেকে যখন কঠিন হবে সে কী করবে? তাপ বর্জন করে দেবে। তাহলে এই হচ্ছে অবস্থান্তরের ছক। এটা যদি মাথার মধ্যে থাকে বইয়ের আর দরকার পড়বে না, কোনো জায়গায় লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে। এবার তো গলন কাকে বলে? কোনো কঠিন পদার্থ তাপ গ্রহণ করে গলে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলবো। বাষ্পীভবন কাকে বলে? কোনো তরল পদার্থের তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলবো বাষ্পীভবন। ঘনীভবন কাকে বলে? কোনো গ্যাসীয় পদার্থের তাপ বর্জন করে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলবো ঘনীভবন, এবং কোনো তরল পদার্থের তাপ বর্জন করে কঠিন পদার্থে পরিণত হওয়ার ঘটনাকে বলবো কঠিনীভবন। ঊর্ধ্বপাতন কাকে বলে? কোনো কঠিন পদার্থের সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হওয়ার ঘটনাকে বলবো ঊর্ধ্বপাতন, কোনো গ্যাসীয় পদার্থ সরাসরি কঠিন পদার্থে পরিণত হওয়ার জন্য তাদের বলা হবে কি? কনডেনসেশন বা ঘনীভবন। সো দিস ইজ, আমি এটা একটু ছবিটা দেখিয়ে দিই, একটু ফুল স্ক্রিন করে দাও যাতে ওরা ছবিটা তুলে নিতে পারে অ্যাটলিস্ট, যদিও পরবর্তী ব্যাস এই ছবিটা তুলে নিলে কিন্তু অনেকগুলো সঙ্গে একসঙ্গে ক্লিয়ার। হ্যাঁ একদম 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 অনেকগুলো ডেফিনেশন ছকের মতো করে দিই তোমাদের। দেখো আপনি একটা খুব ভালো বললেন যে ডেফিনেশন কখনো মুখস্থ করতে না, ডেফিনেশন নিজে করলে একদম বেটার। আমি অলওয়েজ বলি তোমাদেরকে ফার্দার 11-12 ডেফিনেশন কখনো মুখস্থ করবে না, ফিজিক্সের ওয়েতে নেভার। তোমার ইকুয়েশন দেখে তুমি অলওয়েজ মুখস্থ করবে। আশা করি তোমরা এই ছবিটা তুলে নিয়েছো। বেশ, যারা ফোন করতে চাইছো তারা ফোন করতে পারো লাইভ অনুষ্ঠানে। অবশ্যই তোমাদের ফোন যে কোনো যদি কোনো কোয়েশ্চেন থাকে আজকের রিগার্ডিং আজকের ইস্যু, আজকের বিষয়, তাহলে অবশ্যই তার উত্তর আমরা এখান থেকে দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। তোমরা ফোন করো, আর পরবর্তী সময়ে তোমরা এই অনুষ্ঠান দেখে নিতে পারবে সোশ্যাল মিডিয়াতে আপলোড হলে সেখান থেকে, এবং চেষ্টা করবে তোমরা যদি মনে হয় তাহলে বন্ধু যে সার্কেল রয়েছে সেখানে এই প্রোগ্রামটাকে শেয়ার করে দেবে। তাহলে কী হবে? তোমাদের সাথে সাথে আরও অনেকেই এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তা যেটা বলছিলাম যে দেখো এখানে একটা আমি সিস্টেম চুজ করলাম যে একটা পাত্রের মধ্যে কিছু বরফ খণ্ড নিয়েছি, আইস বরফ, এবং তাতে আমি একটা থার্মোমিটার বা টেম্পারেচার মাপার যন্ত্র থার্মোমিটার সেটাকে আমি প্লেস করেছি, ঠিক আছে? থার্মোমিটার। তো এই থার্মোমিটার কী করছে? টেম্পারেচার মাপছে, এবং বরফের টেম্পারেচার কত দেখাবে? সে অবভিয়াসলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি বরফ থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাবে, আরও কম দেখাতে পারে -23, আমি 0 ডিগ্রি ধরছি, ও 0 ডিগ্রি দেখাচ্ছে। এবার দেখো তুমি যদি খুব ভালো করে ওকে এরকমভাবে প্লেস করে দাও, ফেলে দাও, এরকমভাবে রেখে দাও, তাই দেখবে আস্তে আস্তে তরল পদার্থ তৈরি হচ্ছে, এর মধ্যে আস্তে আস্তে তরল পদার্থ তৈরি হচ্ছে, আস্তে আস্তে জল তৈরি হচ্ছে। তার মানে দেখো বরফ গলে জলে পরিণত হচ্ছে, অথচ তুমি যদি টেম্পারেচারের দিকে দেখো এ কখনোই 0 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ 0 ডিগ্রি ছিল 0 ডিগ্রি আছে, এ কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই যে বরফ গলে জলে পরিণত হচ্ছে, তাহলে তো কিছু তাপ দরকার। আমরা তো তাই বললাম একটু আগেই যে হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে গেলে তাপ দরকার। তাহলে এখানে তো তাপটা কোথায় যাচ্ছে? থার্মোমিটার তো তাপ মাপতে পারছে না, মানে তাপমাত্রা মাপতে পারছে না। অর্থাৎ আমার এই জায়গাটায় তাপের প্রয়োজন হচ্ছে ঠিকই, কিন্তু আমি সেটা থার্মোমিটারকে জানাতে দিচ্ছি না। অর্থাৎ এই তাপটা সামহাউ হিডেন, মানে লুকিয়ে আছে কোনো জায়গায়, যেটা থার্মোমিটারকে জানাতে দিচ্ছে না যে না আমি আছি। তো এই সমস্ত তাপকে আমরা বলি লুক্কায়িত তাপ, এবং এর ভালোবাসা বা যেটা আমাদের ফিজিক্সের ওয়েতে বলা হয় ল্যাটেন্ট হিট বা লিন তাপ। লিন কথার অর্থ লুক্কায়িত, লুকিয়ে আছে, ঠিক আছে? সো ল্যাটেন্ট হিট বা লিন তাপ এখান থেকে কনসেপ্ট আছে। তার মানে পদার্থের যখন অবস্থার অন্তর, মানে কি অবস্থার পরিবর্তন হবে, তখন আমার এই লিন তাপ দরকার। তার মানে দেখো আমরা যদি একটু আগে ছকটাই মনে করি, কঠিন তরল গ্যাস মোট 6টা অবস্থান্তর পেয়েছিলাম। তার মধ্যে যদি 4টেকে তুমি মেনলি ধরো, কি কি? গলন, বাষ্পীভবন, ঘনীভবন এবং সলিডিফিকেশন বা কন্টিনিউভবন, এই 4টে অবস্থান্তরের সময় তাহলে আমাদের লিন তাপ প্রয়োজন। কারণ যতক্ষণ তোমার অবস্থান্তর চলবে, মানে যতক্ষণ তোমার পদার্থটা গলবে বা বাষ্পীভূত হবে,
ততক্ষণ পর্যন্ত লিন তাপ দরকার। শুধুমাত্র অবস্থান্তরের সময় এই পরীক্ষা তাই বলছে, কারণ যদি এটা পুরোপুরি গলে জল হয়ে যায় তাহলে দেখবো টেম্পারেচার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাই না? যতক্ষণ অবস্থান্তর চলছে ততক্ষণই সম্ভব শুধু এটা, তাছাড়া নয়, ঠিক আছে? তাহলে লিন তাপ কাকে বলা হয় না, কোনো পদার্থর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে, দেখো উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি, 0 ছিল 0ই আছে, তাহলে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন করতে, তাহলে অবস্থার পরিবর্তন করব, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন, হোয়াটএভার। তাহলে অবস্থার পরিবর্তন করতে প্রতি একক ভরে যে পরিমাণ তাপ প্রয়োজন, প্রতি একক ভরে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে বলবো আমরা কি, সিম্পলি লিন তাপ বা লেটেন্ট হিট, ঠিক আছে? তাহলে লিন তাপের এটা হচ্ছে সংজ্ঞা। তাহলে লিন তাপের এবার কি পড়বো আমরা, ইউনিট বা একক এবং মাত্রা পড়বো। তাহলে লিন তাপের একক কি হবে, দেখো প্রতি একক ভরে যে পরিমাণ তাপ লাগে, তাহলে একক ভরে তাপ মানে কি হচ্ছে ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে তার ইউনিট, অথবা সিজিএস পদ্ধতিতে যদি যাও জুল পার কেজি, ঠিক আছে? এবং মাত্রা কি হবে তাহলে, তাহলে তাপের মাত্রা কি না, তো ml স্কোয়ার T⁻⁻² বাই কেজি, ভরের মাত্রা m, তাই না? এটা হচ্ছে তাহলে গল্প। তার মানে কত হচ্ছে, সিম্পলি L স্কোয়ার T⁻², এটা হচ্ছে আমাদের এই ইউনিট, এই মাত্রা। তাহলে দেখো পেয়ে গেলাম আমরা ক্যালোরি পার গ্রাম। তাহলে বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এটা মানে কি, এটা মানে বোঝায় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে, ভালো করে কথাটা শুনবে, হ্যাঁ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিবর্তন করতে বা অবস্থান্তর ঘটাতে আমার কি দরকার, 80 ক্যালোরি তাপ দরকার 1 গ্রামে। 5 গ্রামে কত দরকার তাহলে, 5 × 80 400 গ্রাম। সেই জন্য যদি তোমার লেটেন্ট হিট হয় L, তাহলে তোমার মোট তাপ দরকার হবে H = ml। যেমন 10 গ্রাম বরফে কত দরকার হবে, 800 সিম, তাহলে 80-র সঙ্গে মাল্টিপ্লিকেশন হবে। সেই ফর্মুলাটা তোমরা অবশ্যই মনে রাখবে, অনেকে পড়ো না এই জায়গাটা, যে 1 গ্রাম পদার্থর অবস্থান্তর ঘটাতে যদি আমার 50 ক্যালোরি তাপ লাগে, 10 কত হবে, 10 গ্রামের জন্য 10 × 500, সো H = ml। এই রিলেশনশিপ দুটোর মধ্যে সম্পর্কটা একটু চটপট দেখে নেবো আমরা, ঠিক আছে? তো দুটো ইউনিটের মধ্যে সম্পর্ক, জুল পার কেজি এবং ক্যালোরি পার গ্রাম। তা দেখো জুল পার কেজি আমরা একটু আগেই পড়লাম, 1 জুল সমান হচ্ছে 1/4.2 ক্যালোরি, আর 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। তার মানে এই ক্যালোরি পার গ্রামটাই তো হচ্ছে আমার কি, সিজিএস ইউনিট। তার মানে কত হয়ে যায় এটা, 1/4200, তাহলে এটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম। সো দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সিজিএস অ্যান্ড এসআই ইউনিট। সিজিএস এবং এসআই ইউনিটের মধ্যে যে রিলেশনশিপটা সেটা হচ্ছে এইটাই, যে জুল পার কেজি = 1/4200 ক্যালোরি পার গ্রাম। দেখো আমি সহজ সরল, কোনো মুখস্থ করার কিছু আছে এখানে, কিছু নেই। আমি জুলের জায়গায় ক্যালোরি লিখলাম, কেজির জায়গায় গ্রাম লিখলাম, আর কিছু করেছি, কিছুই তো নয়। তো একটু জাস্ট তোমরা যদি মাথা বুদ্ধি খাটাও, একটু জাস্ট মাথাটাকে ঘষা মাজা করো, তাহলে এগুলো জল ভাত, কিছুই না। তোমাদের মনে হবে যেগুলো বাচ্চা বাচ্চা জিনিস পড়ছো তোমরা, ঠিক আছে? সো 9 স্ট্যান্ডার্ডের তুলনায় এগুলো অনেক ছোট। তো যাই হোক, তোমরা পড়ো, এগুলো ভালো করে পড়বে বাড়িতে। এই লকডাউন টাইমটাকে কাজে লাগাও। স্কুল খুলে গেলে স্কুলে তখন টাইমটা তোমাদেরকে কাটাতে হবে, এবং অবশ্যই স্কুল তো দরকার, স্কুলের শিক্ষাও দরকার, কিন্তু তার সঙ্গে এই যে বাড়িতে টাইমটা পাচ্ছ, এখানে 9-এর বইটা 9 করে 2-3বার তুমি শেষ করে ফেলতে পারো, তাই না? তো ভালো করে পড়াশোনা করো, যে টাইমটা তোমরা পাচ্ছ, তারপর স্কুল হলে তো আবার স্কুলে তোমরা যাবেই, কোনো আর আমার মনে হয় 8-9 এগুলো যদি ভালো করে করা যায় তাহলে 11-12 প্রচুর সুবিধা। একদম খুব বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তো তোমাদের কার ভাবতে হবে না 11-12 গ্র্যাজুয়েশন লেভেল, যদি তোমাদের বেসিক কনসেপ্ট থাকে। কারণ গ্র্যাজুয়েশনে এসেও অনেক সময় বিভিন্ন ভাই কোয়েশ্চেন করে বেসিক জায়গা থেকে, ঠিক আছে, বিভিন্ন জায়গায়, যে ভর কাকে বলে, এই কোশ্চেনটা তোমাদেরকে এমএসসিতে ফেস করতে পারে, তখন তুমি হয়তো ভরের সংজ্ঞাটুকুও দিতে পারবে না, যেমন একটা পাতি কথায় যদি বলে, তোমাদেরকে আমি বলছি, ঠিক আছে, যে ভর কাকে বলে, তোমরা কি বলবে ভর কাকে বলে? যেমন ধরো কোনো পদার্থের মধ্যে যতটা পরিমাণ কি বলবো, কিছুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ থাকে তাকে আমরা ভর বলি, তাই না? তো এটাকে তুমি যদি এমএসসি লেভেলে যাও, দ্য ক্যারিয়ার অফ কাইনেটিক এনার্জি ক্যান বি কল্ড অ্যাজ মাস। গতিশক্তির বাহককে বলা হয় কি, ভর, কারণ যার মধ্যেই ভর আছে তার মধ্যে গতিশক্তি আছে, তাছাড়া থাকবে না। তো তোমাদেরকে সেরকমভাবে সংজ্ঞা ডিফাইন বানাতে হবে, কারণ হাফ mv² মানে হচ্ছে গতিশক্তি। সে এম এর ভ্যালুটা এখন অবভিয়াসলি দরকার, এম নাই তো তোমার গতিশক্তি নাই। কত সুন্দর ব্যাপারটা। তো এইরকমভাবে ফিজিক্সটাকে তুমি ডে বাই ডে নিজের লাইফের মতো করে রিলেট করো, তো দেখবে ফিজিক্সের মতো ইন্টারেস্টিং সাবজেক্ট আমি পার্সোনালি ফিল করি, সব সাবজেক্ট ইন্টারেস্টিং। আমি বাংলাও পড়ি, ইতিহাসও পড়ি, সবই পড়ি, ভালো লাগে আমার প্রত্যেকটা, কিন্তু ফিজিক্সে আলাদা একটা ক্রেজ আছে যেটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, তোমরা আস্তে আস্তে যদি পড়ো, সেই লেভেলে যাও, ভালো লাগবে তোমাদেরও, দেখবে, ঠিক আছে? যতটা আমি চেষ্টা করি তোমাদেরকে ইনক্রিজ করার, জিল অন করার, আমি চেষ্টা করবো তোমাদেরকে অ্যাজ এ গাইড, আমার তো সেটা কর্তব্য। ওকে, তাহলে যেটা বলছিলাম, তাহলে দেখো লিন তাপ মোটামুটি আমরা গল্পটা পড়লাম। এবার লিন তাপ আমরা কত রকমের পাবো, 4 রকমের। কী কী পাবো তাহলে একটু চটপট বলে নিই। একটা হচ্ছে গলনের লিন তাপ,
ঠিক আছে, গলনের লিন তাপ, একটা হবে কি তাহলে কঠিনী ভবনের লিন তাপ, নাকি অবস্থান্তরের সময় পাবো আমরা, তাই না? তাহলে গলনের লিন তাপ, কঠিনী ভবনের লিন তাপ। আচ্ছা, তারপর কি হবে বাষ্পীভবনের লিন তাপ, বাষ্পীভবনের লিন তাপ, আর একটা হবে ঘনীভবনের লিন তাপ। এইগুলো হচ্ছে গল্প আমরা মোটামুটি এখানে পাবো। তাহলে গলনের লিন তাপ কাকে বলে বলবো না, তো কোনো পদার্থের কঠিন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তরল পদার্থে পরিণত হতে প্রতি একক ভরে যে পরিমাণ তাপ লাগে তাকে বলবো গলনের লিন তাপ। কঠিনীভবনের লিন তাপ কাকে বলবো, কোনো তরল পদার্থে তাপ বর্জন করে কঠিন পরিণত হতে প্রতি একক ভরে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যে পরিমাণ তাপ লাগে তাকে বলবো কি কঠিনীভবনের লিন তাপ। দেখো এবার সংজ্ঞা তোমরা নিজেরাই বানাতে পারবে, আর এখানে কিছু সমস্যা নাই, সংজ্ঞা অবভিয়াসলি এবার নিজেই তোমরা ডেফিনিশন করতে পারবে, ঠিক আছে? তাহলে এই হলো গলনের লিন তাপ, কঠিনীভবনের লিন তাপ, বাষ্পীভবনের লিন তাপ, ঘনীভবনের লিন তাপ। আমরা যদি রয়েছে মনে নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ বেশ, কে রয়েছে ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, কেউ কি আছো ফোনে? আচ্ছা, নেই। আচ্ছা ঠিক আছে। তো দেখো এবার যদি আমরা একটু বাষ্পীভবনটা নিয়ে আলোচনা করি, তো বাষ্পীভবন জিনিসটা কি? এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, সবসময় হয়, সবগুলোই ন্যাচারাল ফেনোমেনা, বাষ্পীভবনটা বেশি পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি। কি, তোমরা যদি হাতের ওপর স্পিরিট ঢালো, এখন দেখবে তোমরা এই কি বলবো আমি স্যানিটাইজার দিচ্ছ, স্যানিটাইজারটাকেও ভাবতে পারো। তো এই যে স্পিরিট বা স্যানিটাইজার তো অ্যালকোহল থাকে, মিথানল বা অ্যালকোহল ইথানল থাকে। তো এইটা কি হয়, খুব উদ্বায়ী পদার্থ, যাদের বয়লিং পয়েন্ট বা গলনাঙ্ক খুব কম তাদেরকে বলি আমরা উদ্বায়ী পদার্থ, যেমন কেরোসিন, পেট্রোল, ডিজেল, ঠিক আছে, অ্যালকোহল, এগুলো খুব উদ্বায়ী, স্পিরিট উদ্বায়ী পদার্থ। এবার হাতের মধ্যে যদি তুমি স্পিরিটকে ঢালো বা ওই স্যানিটাইজারকে ঢালো, তাহলে সেটা কি হবে, খুব উদ্বায়ী পদার্থ হওয়ার জন্য ওর ধরো টেম্পারেচার দরকার 40 ডিগ্রি সেন্টিগ্রেড, কথা মানে বলছি 40 ডিগ্রি সেন্টিগ্রেড, ও কীভাবে উবে পালিয়ে যাবে। এবার তোমার দেহের টেম্পারেচার কত, 36.89 ডিগ্রি সেন্টিগ্রেড, মানব দেহের টেম্পারেচার 36.89 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ফারেনহাইট স্কেলে 98.4 ডিগ্রি ফারেনহাইট, আমি সেলসিয়াসের কথা বলছি, হ্যাঁ। তো 36.89 থেকে ওর 4 ডিগ্রি সেন্টিগ্রেড দরকার। এবার 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কোত্থেকে পাবে, কারণ যার কন্ট্যাক্টে আছে সেখান থেকে তো বেশি তাপ নেবে, সেই জন্য ও হাত থেকে কি করে টেম্পারেচারটাকে নিয়ে নেয়। টেম্পারেচার নেওয়া মানে কি, সে তাপ গ্রহণ করছে। সো সে কি করছে, তাপ গ্রহণ করছে মানব দেহ থেকে, সো ওই জায়গাটা আমাদের কি হয়, ঠান্ডা হয়ে যায়। সেই জন্য বলা হয় বাষ্পায়নের ফলে বা বাষ্পীভবনের ফলে শৈত্যের সৃষ্টি হয়। শৈত্য মানে ঠান্ডা। এই কোশ্চেনটা আমাদের সময় খুব আসতো যখন আমরা মাধ্যমিক দিই, যে বাষ্পায়নের ফলে শৈত্য হয় ব্যাখ্যা করো, ঠিক আছে? আমাদের সময় 9, 10 একসঙ্গে ছিল, তো 9ও পড়তে হতো, 10ও পড়তে হতো মাধ্যমিকের জন্য। তো যাই হোক, তো বাষ্পায়নের ফলে শৈত্যের এটা হচ্ছে ব্যাখ্যা, এবং তার প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট বা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি সেটা হচ্ছে কি মাটির কলসি। এখন তো এইদিকে মাটির কলসি খুব একটা সচরাচর দেখা যায় না। তো যাই হোক, মাটির কলসিতে কি হয়, খুব খুব ছিদ্র থাকে। দেখো পদার্থ মানেই ছিদ্রযুক্ত হবে, যে কোনো পদার্থ ছিদ্র হবে। আমরা দেখছি যে এই পেনটা আমার কাছে আছে, এটার কোনো ছিদ্র নেই, না এটার মধ্যেও ছিদ্র আছে। পদার্থের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সছিদ্রতা। এনি কাইন্ড অফ ম্যাটার, ডায়মন্ডকে আমরা বলি সবচেয়ে শক্ত, কিন্তু ডায়মন্ডের মধ্যে ছিদ্র আছে, সব কিছুর মধ্যে ছিদ্র আছে। যাই হোক, তো এই যে মাটির কলসি আছে, মাটির কলসির গায়ে অসংখ্য ছোট 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 ছিদ্র আছে। যখন মাটির কলসির গায়ে আমরা কি রাখি, জল দিই মাটির কলসির ভেতরে, তখন ওই জলগুলো ওই ছিদ্র বেয়ে চুঁয়ে চুঁয়ে বাইরে আসে, আমরা চোখে দেখতে পাবো না, কারণ খুব ছোট ছোট ড্রপলেটস, খুব ছোট ছোট কণা আসে। এবার ওই কণাগুলো কী হয়, বাষ্পীভূত হতে চাইবে, তাই তো? তো বাষ্পীভূত বা বাষ্পায়নের ফলে কী হবে, সে টেম্পারেচার কোথা থেকে চেষ্টা করবে বা তাপ নেওয়ার চেষ্টা করবে, মাটির কলসি থেকে নেওয়ার চেষ্টা করবে। তো মাটির কলসি থেকে যখন তাপ নেওয়ার চেষ্টা করবে, তাহলে মাটির কলসির তাপ হ্রাস হবে। তো মাটির কলসির যদি তাপ হ্রাস হয় বা কমে যায়, তাহলে মাটির কলসির টেম্পারেচার ডাউন হবে বা নিচে নেমে যাবে। তো মাটির কলসির টেম্পারেচার কমে যাবে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে ওইখানটাতে মাটির কলসি ঠান্ডা হবে। পেতলের কলসিতে এরকম হবে না। এবার তোমরা হয়তো কোশ্চেন করবে, স্যার আপনি তো বলেন সব জায়গায় সছিদ্রতা আছে, পেতলেও তো সছিদ্রতা আছে, তাহলে পেতল থেকে চুঁয়ে চুঁয়ে আসবে না। পেতলের কলসির যে ছিদ্র তার তুলনায় জলের কণা অনেক বড়। যদি পেতলের কলসির ছিদ্র এতটা হয়, জলের কণা এত বড়, কী করে ঢুকবে ওর মধ্যে, ঢুকতে পারবে না তো, তাই না? সো তোমাকে এটাও ভাবতে হবে, সছিদ্রতা মানে এই নয় যে এত বড় বড় ছিদ্র। যদি অ্যাটাম বা পরমাণু তোমরা পড়ে নিয়েছো অলরেডি রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, তো সেখানটাতে প্রমাণিত হয়েছিল যে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁপা। তো যদি ওইখানটাতেই হয়ে যায় পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁপা, তাহলে পদার্থ তো ছিদ্র আছেই, ফাঁপা আছে বলেই তো ছিদ্র আছে, ফাঁপা না থাকলে তো ছিদ্র নেই। একটা তোমাকে এইটা যদি ফুটবল হয়, ফুটবলের মধ্যে ছিদ্র নেই, অবভিয়াসলি আছে, তুমি এখান থেকে এপার হয়ে চলে যেতে পারবে, এটা যদি কোনো কিছু দিতে পারবে, কারণ ভেতর তো তোমার ফাঁপা পুরো, ঠিক আছে? তো পদার্থের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সছিদ্রতা, এটা কিন্তু মাইন্ডলি মনে রাখবে, ঠিক আছে? তাহলে বাষ্পায়নের ফলে শৈত্য হয়, এটার কারণ হচ্ছে, এবার দেখো বাষ্পায়নের ফলে যে শৈত্য হয় সেটা নির্ভর করে কিসের ওপর না, তো কোন বস্তুর বাষ্পায়ন হচ্ছে এবং কার উপর থেকে হচ্ছে। তুমি যদি দেখো কাপে চা খাওয়া, ইউপি বিহারের দিকে যদি যাও, এটা তাহলে খুব ভালো দেখতে পাবে, ঠিক আছে? ওরা কি করে, প্লেটের মধ্যে চা ঢেলে খায়, আমরা কি করি, কাপের মধ্যে চা খাই। এগুলো সব ফিজিক্সের এক্সপেরিমেন্ট বা এক্সপেরিমেন্ট এক্সাম্পল। কি হয়,
দেখো যে আমরা অনেক সময় কি হয়, চা যখন কাপে নিই খুব গরম থাকলে কি হয়, নিলে পরে ঠোঁট বা জিভের মধ্যে কি হয়, মানে গরম লেগে যায়, খুব তাপ লাগে। তো ওটা যদি আমরা প্লেটের মধ্যে ঢালি তাহলে কি হয়, তাড়াতাড়ি ঠান্ডা হয়। কেন? তোমার এরিয়া যেহেতু এখানে বেড়ে যায়, তাই কি হয়, সেক্ষেত্রে তোমার বাষ্পায়নের হারটা বাড়বে। যেমন ধরো এই একটা বডি, এটা ধরো সেই কাপ বা মাগ, হোয়াট এভার ইউ ক্যান সে, মগ বা কাপ যাই ধরো, এখান থেকে যতটা পরিমাণ তোমার বাষ্পায়ন হবে, তুমি যদি একটা এইরকম বড় প্লেট নাও, এটা প্লেট তো তুলনামূলক কম্পারিজনটা ঠিক রেখেছি দেখো, তাহলে এখানে বাষ্পায়নটা অনেক বেশি হবে, তাহলে ঠান্ডা এখানে বেশি হবে, এখানে ঠান্ডা কম হবে। তো এখানে চা খাওয়ার থেকে এখানে চা খেলে আমাদের সমস্যা, এই বেটার কি হবে, খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে। সো এই কাপে চা খাওয়ার থেকে আমরা যখন প্লেটে চা ঢেলে খাবো, তখন সেই চাটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে। অবশ্যই এটা শীতকালে করা যায় না, কারণ শীতকালে আমরা চাই যে জিনিস গরম থাকুক, ঠান্ডা নয়। তো হোয়াট এভার, এটা হচ্ছে বাষ্পায়নের ফলে যে মানে খুব এরিয়ার দরকার হয়, সেটার প্রমাণ। তোমাদের এরিয়া বড় হলে পরে বাষ্পায়ন বেশি হবে। তাহলে ভাবো সমুদ্রে কি পরিমাণ প্রত্যেক দিন জল বাষ্পীভূত হচ্ছে, তাই না? সমুদ্রে প্রচুর পরিমাণ জল বাষ্পীভূত হচ্ছে, তার তুলনায় পুকুরে অনেক কম, কারণ পুকুরের এরিয়া অনেক কম। 2 নাম্বার, কোন বস্তুর উপর নির্ভর করছে, আর বোধহয় বেশি টাইম নেই আমাদের হাতে, কোন বস্তুর উপর নির্ভর করছে, এটুকু বলি, হ্যাঁ এটুকু বলি শেষ করে দেবো। দেখো তুমি যদি এখানে স্পিরিট ঢালো, যে পরিমাণ বাষ্পীভূত হবে জল হলে সেরকম হবে না। তাহলে যার বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কম, তার বাষ্পায়ন দ্রুত হবে, যার স্ফুটনাঙ্ক বেশি তার কম হবে। যেমন ধরো অ্যানিলিন, তার ধরো বয়লিং পয়েন্ট 180 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তুমি স্পিরিট নিয়েছো, দেখবে অ্যানিলিনকে ফেলে রেখেছো 50 দিন পর ওইটুকুই আছে, ওর কোনো বাষ্পায়ন হয়নি। অথচ তুমি দেখবে স্পিরিটকে ঢালার 10 মিনিট পর স্পিরিট আর খুঁজে পাচ্ছ না, কারণ সব উবে গেছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। আজকে আর টাইম নেই যে নতুন টপিক আমি ধরবো একদমই, তো ঠিক খুব ভালো লাগলো। আবারও আরেকটা খুব সুন্দর ক্লাস আমরা পেলাম। আগামী দিনের জন্য আমাদের অপেক্ষা থাকবে নিশ্চিতভাবে। তবে একটা কাজ করতে পারো, তোমরা যখন সোশ্যাল মিডিয়াতে এই অনুষ্ঠানটা দেখছো, মানে তোমরা যখন ফেসবুকে দেখছো বা ইউটিউবে যখন আপলোড দেখছো, তোমরা পরবর্তী সময় কি ক্লাস চাইছো স্যারের থেকে, সৈয়দ ইলাহি স্যারের থেকে, তোমরা লিখতে পারো। এবং ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আজকের পড়ার থেকে অথবা বাইরে থেকে, সেগুলো তোমরা ফেসবুকে লিখতে পারো, কারণ স্যার কিন্তু ফেসবুকটা ফলো করছেন, আমাকে জাস্ট কিছুক্ষণ আগে বললেন। এবং আরেকটা কথা যেটা কি বললাম, যে তোমরা শেয়ার করো অনুষ্ঠানটা, তাহলে কি হবে, শুধুমাত্র তোমরা যে দেখছো তা নয়, তোমাদের ফ্রেন্ড সার্কেলে তারাও কিন্তু জিনিসটা পেয়ে যাচ্ছে। আর এখন সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস অনেক বেশি আগের চাইতে, তো কাজেই তোমাদের এটা আমার মনে হয় তোমাদের উপকার হবে। এবং যেভাবে সূত্র দিয়ে স্যার করলে, এগুলো মানে একটা লেভেল অফ স্টাডি। হ্যাঁ, সাধারণভাবে পড়ে যে নাম্বারটা পাবে, তোমরা এইভাবে যদি এর মানে ইমপ্লিমেন্টেশনটা করতে পারো, নাম্বার কিন্তু অনেক বেশি পাবে, এটা আমি একদম নিশ্চিত এই বিষয়ে। অনেক অনেক ধন্যবাদ। আজকে আর হাতে সময় নেই, আজকে শেষ করি এখানে। সৈয়দ ইলাহি স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আবারও পরের আরও একটা অনুষ্ঠানে আসবার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম। অবশ্যই আজকে নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার।